विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭৪। সর্বতোমুখী প্রতিভা। ইহারই মধ্যে সময়ে সময়ে নরেন্দ্রের বিবাহের প্রস্তাবও আসিত। অনেক ধনী ও সম্ভ্রান্ত ব্যক্তি নরেন্দ্রকে জামাতা রূপে পাইতে চাহিতেন এবং পিতা বিশ্বনাথও চাহিতেন যে এই বৈবাহিক সম্বন্ধ অবলম্বনে পুত্রের সাংসারিক উন্নতি হোক। বিশেষত একটি প্রস্তাব খুবই লোভনীয় ছিল। এই সম্বন্ধ ঘটাইতে পারিলে নরেন্দ্র তখনকার দিনে অতি বাঞ্ছিত ICS চাকুরির উদ্দেশ্যে শিক্ষালাভের জন্য ইংলণ্ডে যাইতে পারিতেন, কিন্তু নরেন্দ্র ইহাতে সম্মত হন নাই। অন্যান্য যে সব প্রস্তাব আসিয়াছিল সেগুলিও কোনো না কোনো কারণে নিষ্ফল হইয়া যায়। আমরা পূর্বেই দেখিয়াছি, নরেন্দ্রের অন্তরে মানব জীবনের একটা অত্যুচ্চ মান প্রতিষ্ঠিত থাকিয়া প্রতি পদে তাহার জীবন গতিকে নিয়মিত করিতেছিল এবং পারিপার্শ্বিক অবস্থা সে শাসন অতিক্রমে সম্পূর্ণ অক্ষম ছিল। ধর্মরাজ্যে ব্রাহ্ম সমাজ তাহাকে সম্পূর্ণ আপনার করিয়া লইতে পারে নাই। চিন্তারাজ্যে পাশ্চাত্য ভাবরাশি তাহাকে কিছুকাল ভাবাইয়া তুলিলেও স্বমার্গে পরিচালিত করিতে পারে নাই। সঙ্গীত, আমোদপ্রিয়তা প্রভৃতি তাহাকে অনেক ক্ষেত্রে অবাঞ্ছিত সঙ্গীতের মধ্যে আনিয়া ফেলিলেও গভীর নীতিবোধ তাহাকে লক্ষ্যচ্যুত হইতে দেয় নাই। অধুনা সাংসারিক প্রলোভনও সমভাবে ব্যর্থ কাম হইল। এই প্রসঙ্গে একটি সমস্যা আমাদের মনে উঠে এবং তাহার উত্তরও সহজেই পাই। নরেন্দ্র এত প্রতিভাশালী হইয়াও পরীক্ষায় তেমন উচ্চস্থান অধিকার করিতেন না কেন? আমরা দেখিয়াছি, এই ক্ষণজন্মা পুরুষের প্রতিভা ছিল বহুমুখী, আর সর্বতোমুখী শক্তি সুপ্ত না থাকিয়া একই কালে সকল দিকে আত্মপ্রকাশের জন্য উন্মুখ ছিল। আবার পরীক্ষাটিকে তিনি কখনোই খুব গুরুত্বপূর্ণ বলিয়া মনে করেন নাই। উহার জন্য নেহাত যেটুকু সময় না দিলে চলে না, সেটুকুই মাত্র তিনি দিতে প্রস্তুত ছিলেন। বাকি সময় তিনি কাটাইতেন স্বাভিলাষ অনুরূপ পাঠ্য বহির্ভূত গ্রন্থপাঠে, ব্যায়ামে, ক্রীড়া কৌতুকে, সঙ্গীতে, আলাপ আলোচনা ইত্যাদিতে। তাহার উপর শারীরিক অসুস্থতা, পিতার সহিত বিদেশে অবস্থান, পারিবারিক বিবাদবশত গৃহ পরিবর্তন প্রভৃতিও ছিল। আর ছিল তাহার আধ্যাত্মিক অনুসন্ধিৎসা, যাহা জাগতিক অভ্যুদয়কে বিশেষ গুরুত্বপূর্ণ বলিয়া ভাবিতে দিত না। এই সর্বপ্রকার বিবাদমান শক্তিসমূহের মধ্যে যাহাকে স্বাভিপ্সা লাভের জন্য সতত যত্নপর থাকিতে হয়, বৌদ্ধিক প্রতিদ্বন্দ্বিতায় সর্বোচ্চ আসন লাভ তাহার পক্ষে সম্ভবপর নহে। বুদ্ধি তাহার যথেষ্টই ছিল এবং বুদ্ধির জন্য তিনি তাহার অধ্যাপক এবং কলেজের তদানীন্তন অধ্যক্ষ উইলিয়াম হেস্টি সাহেবের প্রশংসা লাভও করিয়াছিলেন। অধ্যক্ষ বলিয়াছিলেন, নরেন্দ্রনাথ দত্ত প্রকৃতই একজন প্রতিভাসম্পন্ন বালক। আমি অনেক স্থানে ভ্রমণ করিয়াছি, কিন্তু এমন একটি ছাত্র আর দেখি নাই। এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়ে দর্শনের ছাত্রদের মধ্যেও নহে। এই বালক নিশ্চয়ই জগতে একটা দাগ রাখিয়া যাইবে। শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ শীলের মন্তব্য আলোচনাকালে
আমরা দেখিয়াছি, শীল মহাশয়ের মতে কলেজ জীবনে নরেন্দ্র একটা বৌদ্ধিক অনিশ্চয়তা বা বিভ্রান্তির মধ্যে পড়িয়া যেন পথ খুঁজিয়া পাইতেছিলেন না। তবু পরাজয় স্বীকার করিয়া তিনি অন্বেষণ হইতে বিরত হন নাই, বরং গভীরতর রূপে পাশ্চাত্য দর্শনের অনুশীলন করিয়াছিলেন। হিন্দু ম্যাগাজিনের 1891 সেপ্টেম্বর সংখ্যায় শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে লিখতে গিয়ে তিনি অর্থাৎ অমৃতলাল রায় নরেন্দ্রনাথের বিষয়ে ইঙ্গিত করে বলেন, রামকৃষ্ণ শিষ্যগণের মধ্যে একজন আছেন প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনে যার আশ্চর্য পাণ্ডিত্য। এমনকি তিনি হারবার্ট স্পেন্সারের সহিত পত্র বিনিময়ও করিয়াছিলেন। পুস্তক প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায়ের জন্য তিনি স্পোনান্সের শিক্ষা সম্বন্ধীয় গ্রন্থ বঙ্গ ভাষায় অনুবাদ করেন। ভূপেন্দ্রনাথ দত্ত ওই 154। শোনা যায়, স্পেন্সারের মতের কোনো কোনো বিষয়ে সমালোচনা করিয়া তিনি তাহাকে জানাইলে স্পেন্সার পত্রের উত্তরে নরেন্দ্রকে দর্শন প্রীতির জন্য প্রশংসা করেন এবং স্বীয় গ্রন্থের পরবর্তী সংস্করণে সমালোচিত বিষয়ে সংশোধন করিতে সম্মত হন। বাংলা জীবনী 71। বুদ্ধির প্রাচুর্য থাকিলেও স্বীয় হৃদয়কে মরুভূমিতে পরিণত করেন নাই। এই জন্যই তাহার বন্ধুবাৎসল্য তাহাকে বারংবার তাহাদের নিকট টানিয়া আনিত এবং তাহাদের সেবা দিতে নিয়োজিত করিত। তাহার সৌন্দর্য বোধ তাহাকে সঙ্গীত, অভিনয়, নৃত্য ইত্যাদি চারুকলাতে পারদর্শিতা আনিয়া দিত। সত্য সন্ধিৎসা তাহাকে ধ্রুব তারার ন্যায় সর্বদা পথ দেখাইয়া চলিত এবং মঙ্গল বোধ তাহাকে পদস্খলন হইতে রক্ষা করিত। আবার মন উচ্চতর স্তরে উড্ডীয়মান থাকিলেও পৃথিবীর ক্ষুদ্র সুখ দুঃখ তিনি ভুলেন নাই, অস্বীকারও করেন নাই। ভবিষ্যতে শিক্ষার কথা বলিতে গিয়া তিনি মানব চরিত্রের সর্বাঙ্গীন উৎকর্ষের উপরই জোর দিয়াছিলেন, আর স্বীয় দেহ, মন, বুদ্ধি ও আত্মার ক্ষেত্রে তাহাই দেখাইয়াছিলেন। কিন্তু ব্রজেন্দ্রনাথ শীল প্রমুখ অনেক প্রাজ্ঞ ব্যক্তিরই সে যুগে ধারণা ছিল বুদ্ধি ও হৃদয়ের সমকালীন ও সমসমান উৎকর্ষ অসম্ভব, হয়তোবা অবাঞ্ছনীয়। হৃদয়ের দিকে ঝুঁকিলে বুদ্ধি ব্যাহত হয় এবং ক্রমে চারিত্রিক দুর্বলতা আসিয়া পড়ে। এ যুগেও বিজ্ঞান চর্চায় রত প্রতিভাবান অনেকে ধর্মাদির প্রয়োজন স্বীকার করেন না। নরেন্দ্রনাথের জীবনে কিন্তু দেখিতে পাই তিনি ছিলেন কঠোর ব্রহ্মচারী। ধনীর সন্তান হইয়াও ভূশয্যায় শয়ন করিতেন এবং বেশভূষায় সম্পূর্ণ বিলাসিতা বর্জন করিতেন। তাহাকে বন্ধুরা অতিমাত্র নীতিপ্রবণ বলিয়াই জানিতেন। পরে আমেরিকায় থাকাকালে এক চিঠিতে 6/7/96 তিনি লিখিয়াছিলেন, 20 বছর বয়সের সময় আমি এমন গোঁড়া বা একঘেয়ে ছিলাম যে কারো প্রতি সহানুভূতি দেখাতে পারতাম না। আমার ভাবের বিরুদ্ধ হলে কারোর সঙ্গে বনিয়ে চলতে পারতাম না। কলকাতার যে ফুটপাতে থিয়েটার, তিনি পেশাদার থিয়েটারের কথাই লিখিয়াছিলেন বুঝিতে হইবে, নতুবা অন্যান্য ঘটনার সহিত সঙ্গতি থাকে না। সেই ফুটপাতের উপর দিয়ে চলতাম না পর্যন্ত। এইরূপ কঠোর জীবনযাপনের একটা যুক্তি এই পাওয়া যায় যে ধর্ম ছিল তাহার মতে অপরক্ষানুভূতির জিনিস, শুধু কথার কথা নহে।
এই অনুভূতির জন্য প্রয়োজন আপ্রাণ সাধনা। আবার ভগবানের আসন স্থাপিত হয় নিরস বুদ্ধিপীঠে নয়, দয়া দাক্ষিণ্য, প্রেম পবিত্রতা ও সৌন্দর্যে মণ্ডিত এবং বুদ্ধির দ্বারা পরিমার্জিত হৃদয় বেদিতে। মস্তিষ্ক ও হৃদয়ের মধ্যে সমন্বয় স্থাপন ছিল বিবেকানন্দ বাণীর অন্যতম মর্মকথা। আর সেই সমন্বয়ের সূত্রপাত হইয়াছিল তাহারই নিজ জীবনে। কার্যে পরিণত বেদান্তের ভিত্তিও পায় এখানেই। জনসাধারণ এ তত্ত্ব তখন সহজে ধরিতে পারে নাই। এখনও পূর্ণভাবে বুঝিবার দিন ভবিষ্যতেরই গর্ভে নিহিত। অতএব সেই প্রায় 100 বৎসর পূর্বে নরেন্দ্রকে ভুল বুঝিবার অবকাশ যথেষ্টই ছিল। বুদ্ধি ও হৃদয়ের মধ্যে সমন্বয় স্থাপনে উদ্যত নরেন্দ্রেরই পক্ষে সম্ভব ছিল একদিকে পাশ্চাত্য দার্শনিকদের গ্রন্থ অধ্যয়ন এবং অপরদিকে ঈশানুসরণ, ওয়ার্ডসওয়ার্থ এর কাব্য ইত্যাদির অনুশীলন। নেতির পথে তিনি চলেন নাই, কারণ তাহার ঈশ্বর প্রতিষ্ঠিত ছিলেন হৃদয়, বুদ্ধি, মন, চিত্ত সর্ব অধিষ্ঠানে। নারায়ণ সকাশে নর ঋষি। নরেন্দ্রের জীবনের গতি ও উদ্দেশ্য অপরের নিকট অবদ্ধ ও অজ্ঞাত থাকিলেও দক্ষিণেশ্বরে তখন এমন একজন ছিলেন যিনি তাহার ঠিক ঠিক জানিতেন এবং সে জীবনকে সার্থকতার দিকে ত্বরান্বিত করিবার জন্য উদ্গ্রীবভাবে অপেক্ষা করিতেছিলেন। সে এক অপূর্ব কাহিনী, ঘটনা পরম্পরা ক্রমেই নরেন্দ্রনাথকে তাহার দিকে পরিচালিত করিতেছিল। ইংরেজি সাহিত্যের অধ্যাপক সেদিন কোনো কারণে ক্লাসে অনুপস্থিত থাকায় কলেজের অধ্যক্ষ সুপণ্ডিত উইলিয়াম হেস্টি ছাত্রদিগকে ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়াইতেছিলেন। পাঠ্য কবিতাটি ছিল এক্সকারশন। উহাতে কবি জানাইতেছেন কি রূপে প্রকৃতির সৌন্দর্য অনুধাবন করিতে করিতে তাহার মন অতীন্দ্রিয় রাজ্যে চলিয়া যাইত। ছাত্রগণ অননুভূত তত্ত্ব ধারণা করিতে পারিতেছেন না দেখিয়া হেস্টি মহোদয় বুঝাইয়া বলিলেন, মনের পবিত্রতা এবং বিষয় বিশেষের প্রতি একাগ্রতার ফলে ঐরূপ অনুভূতি আসিয়া থাকে। অবশ্য ইহা দুর্লভ, বিশেষত আধুনিক কালে। আমি এমন একজন মাত্র লোককে দেখিয়াছি যিনি মনের ওই অতি শুভ অবস্থায় উপনীত হইয়াছেন। তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংস। তোমরা সেখানে গিয়া নিজে দেখিয়া আসিলে ইহা বুঝিতে পারিবে। ভূপেন্দ্রনাথ দত্ত মহাশয়ের নিকট স্বামীজির সহপাঠী হরমোহন মিত্র ঘটনাটি এইভাবে বর্ণনা করেন। একদিন আমাদের ইংরেজির অধ্যাপক সাহেব ছেলেদের উপর খুব চটিয়া যান। ছেলেরা ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থের কবিতা বুঝিতে পারিতেছিল না। তিনি বিরক্তি ভরে টেবিল চাপড়াইয়া পা রাখিবার পাদানিতে পদাঘাত করিয়া অবশেষে ঘর হইতে বাহির হইয়া গেলেন। ঠিক এই সময়ে আমিও একটা কাজে বাহিরে যাইতেছিলাম, কিন্তু দেখিলাম অধ্যক্ষ মাননীয় হেস্টি সাহেব ক্লাসের দিকে আসিতেছিলেন। আমি ফিরিয়া আসিয়া হেস্টি সাহেবের বক্তৃতা শুনিতে লাগিলাম। তিনি বলিলেন, অমুক মহাশয় বলেন ছেলেরা বোকা এবং ওয়ার্ডসওয়ার্থের ভাব ধরিতে পারে না। হয়তো তিনি নিজেই ওয়ার্ডসওয়ার্থকে বোঝেন না। ওয়ার্ডসওয়ার্থের সমাধি প্রভৃতি হইত। তারপর তিনি এই বলিয়া শেষ করিলেন যে দক্ষিণেশ্বরে এমন এক ব্যক্তি বাস করেন যাহার সমাধি হয়, তোমরা তাহাকে দেখিয়া আসো। ক্লাসের ছাত্রেরা সেই প্রথম দিন
শ্রীরামকৃষ্ণের কথা শুনিল। বিবেকানন্দ ১৫৫। নরেন্দ্রও সেদিন অপর সকলেরই মতো সে কথা শুনিলেন, কিন্তু তখন পরম পুরুষের সান্নিধ্য লাভের মঙ্গল মুহূর্ত আসে নাই। নরেন্দ্রের মনে ওই সংবাদটুকু একটা শুভ ও আকাঙ্ক্ষণীয় স্মৃতিরেখা আঁকিয়া অতীতের বক্ষে মিলাইয়া গেল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।